শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার রায়ের তারিখ জানা যাবে 13ই নভেম্বর। চিফ প্রসিকিউটর অপরাধের প্রমাণ ক্রিস্টাল ক্লিয়ার বলে নাকচ করছে আসামি। অনুশোচনা পরিলক্ষিত হয়নি, উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। ইভিএম ও পলাতকদের প্রার্থিতা বাতিলে আরপিওর সংশোধনী, উপদেষ্টা পরিষদে অনুমোদন, বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার দাবি বিএনপির। 47 থেকে 25 পর্যন্ত সকল ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াতের আমির। বললেন, ক্ষমতায় গেলে নির্বিঘ্ন থাকবে সংখ্যালঘুদের অধিকার। 47 থেকে শুরু করে 2025 সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এনসিপির ছাত্র সংগঠনের নাম বদলে হলো জাতীয় ছাত্র শক্তি। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হলেই সই করা হবে, জানালেন নেতারা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। অভিযোগ গঠনের 106 দিনের মধ্যেই শেষ হলো মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কাজ। রায় ঘোষণা কবে তা জানা যাবে 13ই নভেম্বর। বিচার কাজের শেষ দিনে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যায় জড়িত আসামিদের বিচার না হলে জুলাই শহীদ এবং আহতদের সাথে অবিচার করা হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি অভিযোগ, তাই শেখ হাসিনা খালাস পাবেন আশাবাদী তিনি। ট্রাইব্যুনাল বলছেন, যে কোনো মূল্যেই ন্যায় বিচার পাবে দুই পক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী গুলি করছে, মরছে মানুষ, হামলা চালাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন চিত্র ছিল 24 জুলাই আগস্টে। সম্মিলিত এ নৃশংসতায় প্রাণ যায় 1400 মানুষের। 5 আগস্টের পর জুলাই গণহত্যার বিচার শুরুর প্রক্রিয়া শুরু হয়। 10 জুলাই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই মামলায় নতুন মোড়। রাজসাক্ষী হন জুলাই গণহত্যার প্রধান 3 আসামির একজন সাবেক আইজিপি চৌধুরী মামুন। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই আগস্টে আহত শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ 54 জন সাক্ষী। এছাড়া ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জুলাই অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার নিজের জনগণকে সাক্ষীরা বর্ণনা করেন জুলাই নৃশংসতা, প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা। জুলাই আন্দোলন দমাতে লেথাল ওয়েপন ব্যবহার সহ হত্যার নির্দেশের ফরেনসিক করা নানা কল রেকর্ডিং ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। অবশেষে বিচার শুরুর আদেশের 106 দিন পর শেষ হলো মামলার কার্যক্রম। শেষ দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এই গণহত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হলে তা হবে ইতিহাসের মাইলফলক। হত্যায় শেখ হাসিনার সুপিরিয়র কমান্ডের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তুলে ধরেন তিনি। বলেন, এই গণহত্যার বিচার না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। We have proved the commission of offense committed by the accused beyond all reasonable doubt. যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন, প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যেয়ে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন। ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা করে ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই আসামিদের যদি শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা, তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্থা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides.
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, পলাতক শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন। বলেন, তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে। শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তার যুক্তি খণ্ডনে বলেন, শেখ হাসিনা পালাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে পারেনি বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। টানা 15 বছর ক্ষমতার শীর্ষে থাকা দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনা ও অপর আসামিদের বিরুদ্ধে কবে রায় হবে জানা যাবে আগামী 13 নভেম্বর। 2024-এর জুলাই আগস্টের যে নৃশংসতা, তার বিচারের অপেক্ষায় ছিল পুরো দেশ। অবশেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর 106 দিনের মাথায় শেষ হলো এই মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। তবে প্রশ্ন দেখা দিয়েছে, রায়ে যদি আসামিরা দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তাদের সাজা কার্যকর হবে কিভাবে? প্রসিকিউশন অবশ্য আগেই জানিয়েছিল, যেহেতু আসামিরা এখন পলাতক আছেন, তারা যখনই ফিরবেন বা আইনের আওতায় আসবেন, তখন থেকে শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা। সেই সাথে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসাব দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। বিলুপ্ত হয়েছে ইভিএম, আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীকে সন্নিবেশের বিধান। এছাড়াও আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন আইনে কি যুক্ত হচ্ছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে, দিতে হবে। ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতের বিধানও করা হয়েছে আরপিও সংশোধন আইনে। নো ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবে, আপনাদের 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে, 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিংয়ের জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। শ্রম অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইনে শ্রমিকদের জন্য কি কি সুবিধা থাকছে সেসব বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবে। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে। যারা নারী আপনার শ্রমিক আছেন, ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবে তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে সেবা সহজীকরণ সহ বেশ কিছু অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। একই সাথে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দুদক অর্ডিন্যান্সে। এতে কমিশনের সকল অফিসে স্পেশাল কোর্ট বসানোর বিধান রাখা হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে
অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। আর ওখানে জ্ঞাত আয়ের সংজ্ঞাতে বলা আছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তাকে ভোটে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে মঈন খান গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা এবং পূর্বে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সংবিধান আদেশ জারির এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার, এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র চললে তা ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করবে না। এ সময় একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। অপর এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। 24 তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাপ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় দেশের শিক্ষার মান ও গবেষণার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন বক্তারা। তাহলে পরে আমাদের কিন্তু সেই আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও। উঠে আসে বুধবার প্রধান উপদেষ্টার সাথে জামায়াত এনসিপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ। সমালোচনা করেন জুলাই সনদ ঘিরে আইন বহির্ভূত দাবি নিয়ে। কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না। রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের পক্ষে জনরায় নিতে বরাবরই দাবি জানিয়ে আসছিল বিএনপি। সেই প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমদ বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিরই ছিল। আর্টিকেল 7 এর সাবসেকশন 2 হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব। 2টি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষরও করেছে। তবে এই 2টি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে। যেই 2টি রাজনৈতিক দলের কথা বলছি আমি নাম নেব না, একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত 16 পরিবারের মাঝে পূর্ব ঘোষণা অনুযায়ী 1 লাখ টাকা হস্তান্তর করেছে বিএনপি। পল্লবীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনুকরণীয় হওয়ার কথা থাকলেও তা উবে গেছে। মানুষকে সুস্থভাবে বাঁচা এবং মানুষকে নিরাপদ করা সব দিক থেকে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু 1971 নয়, অতীতের কর্মকাণ্ডে জামায়াত ইসলামের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। আর রোজার আগে নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি। জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য তার। এ সময় নির্বাচন, ভারতের সাথে সম্পর্ক এবং সেনা কর্মকর্তাদের চলমান বিচার নিয়েও মন্তব্য করেন জামায়াতের আমির।
আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই। রাজধানীর মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় জেনেভা ক্যাম্প এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ জানায় মোহাম্মদপুর এবং তার আশপাশের এলাকা থেকে অন্তত 20 জনকে আটক করা হয়েছে। ক্যাম্পের ভেতরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষ থেকে ককটেল তৈরির মশলা এবং মার্বেল জব্দ করা হয়। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, সংঘর্ষের পর থেকেই পুলিশ তৎপর হয়। এই এলাকার বিভিন্ন গ্রুপে উপগ্রুপে বিভক্ত হয়ে অপরাধীরা অপরাধ সংগঠিত করে থাকে। এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে। গতকাল রাতে একই কায়দায় দুই গ্রুপে সংঘর্ষে জড়ালে জাহিদ নামে এক যুবক নিহত হয়। এখানের হাজার হাজার মানুষজন যাদের জেনেভা ক্যাম্পের বাইরে আলাদা দুনিয়া আছে এটা জানেই না, এর বাইরে চিন্তাও করতে পারে না। নতুন যে জীবিকার সুযোগ আছে এটা চিন্তাই করে না। আর জেনেভা ক্যাম্পে তো লাখ মানুষের জীবিকা দেওয়ার সুযোগ নাই। তাহলে শর্টকাট উপায় কি? জন্ম থেকে যেটা দেখতেছে সেটা হচ্ছে মাদকের ব্যবসা করতেছে, মাদক খাচ্ছে, খাওয়াচ্ছে, বিক্রি করতেছে, এটা নিয়ে সরবরাহ করতেছে। এখানে এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম বদলে রাখা হলো জাতীয় ছাত্র শক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে ছাত্র সংগঠনটির সমন্বয় সভায় এই পরিবর্তনের জানান দেয়া হয়। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না তারা। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হলেই কেবল স্বাক্ষর করবে এনসিপি। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাইয়ের চেতনা যেন ম্লান না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই ফ্যাসিস্ট ছাত্রলীগের সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় প্রশ্রয়ে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম, যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোনো ছাড় দিতে আমরা প্রস্তুত নই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় এবং পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আগের দিনের অসমাপ্ত আলোচনা অব্যাহত রেখে এদিন অধিবেশন অনুষ্ঠিত হয়। কমিশন আশা প্রকাশ করেছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ সুপারিশ অতি শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া হবে। আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। যমুনা রেল সেতুর পিলারের নিচে বেশ কিছু জায়গায় ফাটলের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কর্তৃপক্ষের দাবি এগুলো ফাটল নয়, প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতি ফাঁকা সৃষ্টি হয়েছে, যা সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনের জন্য ক্ষতিকর নয়। এই ফাটল সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না। সেতুর পশ্চিম প্রান্তে 8-10টি পিলারের নিচে ইতিমধ্যেই হেয়ার ক্র্যাকের ফাঁকা স্থানগুলি ঘষে ঘষে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে। এছাড়া অসৎ উদ্দেশ্যে ছবি তুলে কৌশলে বড় করে বা ফাঁকা স্থানগুলো আরও বড় দেখিয়ে বিশেষ উদ্দেশ্যে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সেতুর প্রজেক্ট ম্যানেজার। এর সাথে শেষ করছে আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।